প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি তো রয়েছি উত্তরপ্রদেশের লখনৌ শহরে। আজকে সকালে এসেছি, যাব অযোধ্যা বিকেলের দিকে। তো এখন যেহেতু শহরে রয়েছি, তো একেবারে বসে থাকবো না, একটু ঘুরে দেখব এবং দেখব সেই সব বিষয়গুলো একটু বেশি করে, যেগুলো নিয়ে আমাদের বাংলাতে অনেক সব প্রচার চলে, বিতর্ক চলে, যে উত্তরপ্রদেশে মসজিদ সব ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদে আজান বন্ধ, মসজিদ চলতে দেওয়া হয় না। তো সেইগুলো কতটা ঠিক, আমি সেগুলো একটু খতিয়ে দেখব। কারণ আমি শুনেছি যে এই লখনৌ শহরে অনেক সব বড় বড় মসজিদ আছে, যেগুলো সব ওই নবাবদের আমলে তৈরি। তো সেগুলো কি আছে, নাকি সেগুলো সব ভেঙে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে? আমি সেগুলো একটু খতিয়ে দেখব দর্শক। কারণ অনেক সব ভুলভাল কথা বাংলাতে বসে শুনতে হয়। বাস্তবটা কি? সব কিছু কি ওই বাবরি মসজিদের সঙ্গে গুলিয়ে দেওয়া হয়? সব কিছু কি ওই বাবরি মসজিদের বিতর্কের সঙ্গে গুলিয়ে দিয়ে একটা অন্য রকমের মানে চর্চা শুরু করা হয়? বাস্তবটা কি, আমি সেটা দর্শক দেখব ক্ষতি। এবং সেই জন্যই যখন আছি শহরে, তো একটু বেরিয়ে পড়লাম। চলুন, যদি আবার মাঝখানে বাঙালিদের খোঁজ পেয়ে যায় আরো উত্তম, তাদেরকে সঙ্গে নিয়ে ঘুরলে আরো ভালো হবে। চলুন দর্শক, বেরিয়েছি আর কি, একটু ঘুরে দেখি। আহ, অনেকটা বেলা হয়েছে, কিন্তু এখনো সূর্য ওঠেনি। প্রচন্ড কুয়াশা এবং খুব ঠান্ডা। কিন্তু আমাদের আরামবাগ বা কলকাতা থেকে এখানে কিন্তু অনেকটাই ঠান্ডা, বেশ ঠান্ডা পড়েছে। তো আমি জাস্ট হেঁটে হেঁটে ঘুরছি। তো ঘুরতে ঘুরতে দর্শক, আমি যেটা দেখছি চোখের সামনে, একেবারে কলকাতা লেখা, কলকাতা। দেখুন দর্শক, কলকাতা স্বর্ণকার কল্যাণার্থ সমিতি কার্যালয়। মানে ইউপির লখনৌতে এসেও কলকাতার নাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাংলাতে লেখা নেই, হিন্দিতে লেখা রয়েছে, কিন্তু কলকাতা। মানে বুঝতে পারছেন, যেথায় যায় কলকাতা, বাংলা, বাঙালির সেই যোগ, বাঙালির সন্ধান মিলে যায়। যখন এখানে দেখতে পাচ্ছি কলকাতা লেখা রয়েছে, নিশ্চয়ই ভিতরে বাঙালি রয়েছেন। দেখি দর্শক, ভিতরে কারা রয়েছেন। বাঙালি তো, হ্যাঁ বাঙালি তো হবেই। কলকাতা লেখা বাঙালি হবে না সেটা হয় নাকি? সব বাঙালি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বলছি যে আমি তো যা দেখলাম, নামটা, আপনাদের নামটা আরেকবার বলুন তো, কি লেখা? কলকাতা স্বর্ণকার কল্যাণার্থ সমিতি। আচ্ছা, মানে এটা কি সব আপনারা কারা কারা তৈরি করেছেন এই সমিতি? এটা আমরা এখানে যে গোল্ড ওয়ার্কার আছি তাদেরকে নিয়েই তৈরি করা এটা। ওকে, আসুন, আরো সব আছেন পাশাপাশি, সব বসি, একটু কথা বলি। আহ, বসুন, এদিকে বসুন আপনারা, এখানে আসুন, তিনজনই বসুন না। একটু জানি, আমি তো প্রথমবার তো এই লখনৌ শহরে এলাম, প্রথমবার ইউপিতে এলাম, যাবো তো অযোধ্যা। তো আপনাদের সব কি অযোধ্যা যাওয়ার প্ল্যান আছে নাকি? হ্যাঁ আছে। এখন আচ্ছা, ভিড়ভাট্টার জন্য যাওয়া হবে না, 1 মাস পর যাবো। আপনি কবে যাবেন? হ্যাঁ আমিও যাবো, এই 9 মাস আগে ঘুরে এসেছি যখন তৈরি হচ্ছিল অযোধ্যা। আচ্ছা, তো 9 মাস হয়ে গেল, এরপরে ফের যাব। আপনি? আমি আজই যাচ্ছি, আজ আমাদের আগমন হচ্ছে, ওই সন্ধ্যের দিক করে এখান থেকে রওনা হবে লখনৌ থেকে। আজকেই যাবেন? হ্যাঁ। ভেরি গুড। মানে আপনারা কি গ্রুপ করে যাচ্ছেন নাকি? নেই, আমাদের অল ইন্ডিয়া যে ফেডারেশন, তাদের সাথে সাথে ওখানে আমরা যে যোগ হবো। মানে স্বর্ণকার বা স্বর্ণ- স্বর্ণশিল্পীদের একটা অল অল ইন্ডিয়া ফেডারেশন। হ্যাঁ। মানে এটা কি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব আসছেন আপনারা? ইয়েস ইয়েস। ওকে, ওখানে থাকবেন কদিন? ওখানে আমরা 23 তারিখ অবধি থাকবো। ভেরি গুড। আচ্ছা, আমি আচ্ছা, এই যে আপনাদের যে এই যে সমিতি, আপনি কি কোনো পদে আছেন? আমি জেনারেল সেক্রেটারি। জেনারেল সেক্রেটারি। আপনি একটু এদিকে আসুন না, আপনার একটা কথা বলি। কতগুলো বিষয় জানতে হয়। কারণ আমি যেখানেই যাই, দেখেছেন দর্শক, আমি পরিযায়ী শ্রমিক বা যারা কারখানা চালান তাদের সঙ্গে কথা বলি। তো আপনি কি এখানে কোনো আপনার কারখানা রয়েছে? হ্যাঁ, কারখানা আছে। আচ্ছা, আমি বলছি যে এখানে বাঙালি কত রয়েছেন? এখানে করিব 6,000 বাঙালি আছে। এই চকটাতে? চক। চক এরিয়াতে তার মানে লখনৌ শহরে আরো অনেক জায়গা রয়েছে যেখানে বাঙালিরা কাজ নিশ্চয়, করেন? প্রচুর নিশ্চয়। বাঙালি। নেই, সোনার কাজ আমিনাবাদে হয়, আর এই এখানে টোটালি চকে আশপাশে হয়। 9,000 বাঙালি, 9-10 9,000। হাজার। আচ্ছা, আমি বলছি যে
কেন বাংলায় কাজ টাজ হয় না নাকি এখানে সব চলে আসছেন সব? দেখুন, বাংলায় সেই রকম ফেসিলিটি থাকলে তাহলে তো আমরা পশ্চিমবাংলা ছেড়ে আসতাম কেন? সেই জিনিস নেই, বাংলায় শিল্পও নেই, কর্মসংস্থানও নেই। যাই হোক, আমরা অনেকদিন আগে এসেছি, এখানে আমরা প্রতিষ্ঠিত হয়ে গেছি। আর এখানে কোন কোন এলাকার সব আমাদের বাংলা থেকে লোকজন এসে আছেন? এখানে আছে চক, আমিনাবাদ, না না, আমি না বলছি না, বাংলার। ওখানে মেদিনীপুর, মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেই আছে। মেদিনীপুর, মেন- হুগলি, 24 আমাদের এই পরগনা। কাজের সাথে বেশিরভাগ মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, 2 চব্বিশ পরগনা। আচ্ছা, এখানে মানে সোনার কাজ ছাড়া আর কি কোনো কাজে আসেন নাকি এমনি লোকজন যারা মানে বাংলা হ্যাঁ, থেকে? এখানে লগ্ন চিকেন বিখ্যাত। চিকেন মানে খাওয়া চিকেন নয়, পরিধান চিকেন। আচ্ছা, চিকনের কাজ, চিকন। চিকনের চিকন, আড়ি চিকনের দর্জি। কাজ করতে আসেন আড়ি এখানে? দর্জি, হ্যাঁ। হ্যাঁ, বাংলা হ্যাঁ, থেকে? বাঙালি আছে, মানে প্রচুর বাঙালি আছে, ফুলের কাজ আছে, আচ্ছা বাঙালি। ওয়েস্ট আচ্ছা। বেঙ্গলে কাজের সমস্যা খুবই, তাই জন্য সব এখানে এসছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, জাড়া গ্রামে। আপনার? পশ্চিম মেদিনীপুর, সীমান্তপুর গ্রামে। সীমন্তপুর, পশ্চিম মেদিনীপুর। আপনার? আমার হুগলির খানাকুল থানা, মাইনান গ্রাম। হুগলির খানাকুল থানা মানে আরামবাগ মহকুমা, মানে আমার এলাকা। ইয়েস। আরামবাগ। ঠিক সব, মানে যেখানেই যাই আমি দেখেছি আরামবাগেরও প্রচুর ছেলে মেয়ে, এই মানে মেয়ে না ছেলেরা, তারাও প্রচুর বাইরে বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করেন। আপনারা তো এত দূরে থাকেন, ইউপিতে থাকেন, এখানে তো যোগী আদিত্যনাথ হচ্ছেন মুখ্যমন্ত্রী, উনি তো সরকার চালাচ্ছেন, আপনারা দেখছেন। আর বাংলার কেমন সরকার চলছে সেটাও আপনারা নিশ্চয়ই ফিল করছেন, কি বলবেন বলুন তো? দেখুন, যোগী সম্পর্কে যদি বলতে হয়, যোগী যখন থেকে শাসনে এসেছেন, এখানে আমরা ভয়ভীতভাবে ব্যবসা বাণিজ্য করতে পারছি। কোনো নেই, সব রকম সুবিধা আছে। যে আমরা মানে পরদেশেই বলি একরকম, সেইটা আমাদের মেহসুস হয় না। আমাদের সমস্ত এখানে যা কিছু দরকার আমাদের প্রোভাইড আমরা পেয়ে যাই। আচ্ছা, একটা কথা আমরাও শুনি ওখান থেকে, যে যোগী সরকার আসার পরে এখানে গুন্ডারাজ, গুন্ডামি, ওগুলো সব নাকি নেই, কমে গেছে। বিলকুল একদম দমন হয়ে গেছে। আজ এখন গুন্ডারা কেউ যদি গুন্ডামি করতে যায়, তো যোগী পুলিশ তুরন্ত সেই জিনিসটাকে দমন করে দেয়, তুরন্ত। মানে আগে টোলাবাজি বেশি হতো না? হ্যাঁ, সব বহুত সবাই হতো, বলে। এখন সেই সব বন্ধ হয়ে গেছে। আহ, আর বাংলার সম্পর্কে কি খবর পান? বাংলা খবর যেটা পাই আমরা, তো বাংলা হিসাবে আমার দিকে মায়া লাগে যে আমরা সেখানের আমাদের জন্মভূমি, কিন্তু আমরা কর্মের জন্য এখানে আছি। কিন্তু আজ যে পশ্চিমবাংলার যে পরিস্থিতি, তো ভয়াবহ পরিস্থিতি। আপনি ফ্যামিলি নিয়ে এখানে থাকছেন এখানে এখন? ফ্যামিলি এখানে। মানে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে সরকারটা চালাচ্ছেন, মানে কি কি মনে হয় এখান থেকে, দূর থেকে? দূর থেকে মনে হয় আমরা যদি আমাদের অন্য কোনো সরকার বা বিজেপি আসে, মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গের উন্নতি আরো তাড়াতাড়ি হবে, বিকাশ আরো তাড়াতাড়ি দ্রুত হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা শুনি যে যোগী আদিত্যনাথ নাকি শুধু বুলডোজার চালান খুব, যারাই যারাই না, সে অন্যায়ের বিরুদ্ধে বুলডোজার চালাইছে, তো কোনো সাধারণ কোনো দেখে দেখে কাউকে নয়, টার্গেট করে নয়। অন্যায় যেখানে দেখবে সেই জায়গাটাই বুলডোজার চলে। মানে এরকম মুখ্যমন্ত্রী কি আমাদের বাংলাতেও দরকার না? অবশ্যই দরকার। এটা 10 বছর আগে হওয়া দরকার। এই যে মমতা রাজ যে ওখানে যে ওই লুটার যে রাজ শুরু করেছে, সেই জিনিসটা পশ্চিমবঙ্গের জন্য খুব হতো, ভালো হতো, সুবিধা হতো। যোগীর মতো শাসক দরকার। যাই হোক, এবার তো আমরা তো যাব, দেখব অযোধ্যাতে রাম মন্দির, এবং দর্শক দেখুন এখানে সব কত কিভাবে সব ছবি রাখা রয়েছে, রাজা রামমোহন রায় থেকে শুরু করে অনেকের ছবি, স্বামীজি, নেতাজি ছবি, ট্রফি, মানে একেবারে এখানে বাংলা থেকে দূরে এলেও বাঙালির কালচার তারা কিন্তু পালন করে চলেন, এবং একটা পুরো অফিস এখানে বানানো হয়েছে। আমার কিন্তু আরেকটা বিষয় জানা হলো না। আচ্ছা দাদা, এই আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে আমরা পরিযায়ী শ্রমিকদের জন্য অনেক কাজ করেছি, করোনার সময় ট্রেন ভাড়া দিয়ে নিয়ে এসেছি। আপনাদের এখানে তো অনেকে কাজ করেন, সত্যি কি মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন ঠিক? তিনি যদি ঠিক বলতেন তাহলে আমরা এখান থেকে নিজস্ব পয়সায়, নিজস্ব সমিতি বা ব্যক্তিগত কারখানদার সবাই মিলে আমরা পরিযায়ী সমিতিকে তখন ঘরে পাঠিয়েছি। মানে নিজেরা?
সব খরচা দিয়ে। পয়সা হ্যাঁ। দিয়ে, বাসের সমস্ত কারিগরকে পয়সা দিয়ে পাঠানো হয়েছে, সমস্ত কিছু। যেতে পারছিল না এখান থেকে, তো বাড়ি থেকে প্রেসার আসছিল, এখানে আচ্ছা। 15 থেকে 16টা বাস ছাড়া হয়েছে, তবেই মানুষ যেতে পেরেছে, না হলে এখানেই থাকতো করোনার সময়। আর এই এত যে অবস্থা। এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা পরিযায়ী শ্রমিকদের জন্য সব কি সব সুযোগ সুবিধা না দেবো, না, কোনো নাম টাম সব কোনো নথিভুক্ত কোনো করছে, কোনো সুযোগ সুবিধা কোনো বলেছেন যে আসেনি। মরে না গেলে না 2 লাখ এখানে, টাকা করে দেবো। না না, এখানে তো কোনো সুযোগ সুবিধা আসেনি, এবং যাওয়ার জন্য কোনো ব্যবস্থা থাকেনি। বহুত মুশকিলে বাড়িতে সারা খাবার দাবার আসে না, এবং চাল ডালের খুবই সমস্যা ছিল, বা বহুত মুশকিলে খাবার দাবার জোগাড় হয়েছে, বা এখানে প্রশাসন হিসাবে কিছু জোগাড় করেছে, এবং নেতা এখানে সভাসদ কিছু ব্যবস্থা করেছিল। বাকি আমাদের এখান থেকে নিজেদের পয়সায় গাড়ি করে কলকাতা পাঠানো হয়েছে 10খানা, আমাদের পশ্চিম মেদিনীপুরে 5খানা বাস, হুগলিতে 3টে, 24 পরগনা 2টো, হাওড়াতে 1টা, এই হিসেবে 12-14খানা বাস ছাড়া হয়েছে। আর আরো বলছেন যে বাইরে থাকতে হবে না, সব রাজ্যে ফিরে ফিরে চলে এসো, কাজ দেবো। না না, সেরকম কোনো ব্যবস্থা নেই, তাহলে আমরা এখানে পড়ে থাকতাম কেন? ওখানেই তো আমাদের রাজ্যে আমরাই কাজ করতাম। এখানে 9,000 বাঙালি আছে, 9,000 বাঙালি এখানে কাজ করছে, এখান থেকে যদি চলে যায় ওখানে আমার ওদের খাবারও জুটবে না। তাই বিলকুল, আমাদের পেটটা কে চালাবে? তাহলে আমাদের দিদি তাহলে যদি বলছেন তাহলে কি বলছেন? বিলকুল বিলকুল গলত বলছে। ওনার ওই ভাঁওতাবাজি, ওই ভাঁওতা দেখিয়ে এতদিন রাজ করছেন। ও সব পোল খুলবে, 2 দিন পর সব খুলবে। ওকে, দর্শক শুনলেন, তার মানে ওই যে বলেন না যে ট্রেন ভাড়া দিয়ে নিয়ে গেছি অমক তমক, কিন্তু ইনারা বলছেন যে আমরা সব বাস ভাড়া করে পাঠিয়েছি, সব ভাঙতা, ভুল কথা। যাক দর্শক, এইসব নিয়ে আপনাদের বক্তব্য থাকবে, অবশ্যই কমেন্টে সেটা বলবেন। তবে এখন একটু দেখি এই শহরটা ঘুরে কি রয়েছে শহরে। তোমার তো ঘরটা করে 5 কোটি টাকা দাম হয়ে গেল। হাইলাম মেট্রো এসে যাওয়া মানে তো 5 কোটি টাকা দাম হবে, কেন সবাই তো ওখানেই থাকতে চাইবে, ফাঁকা ফালি এলাকা না উঁচুটা ঘরটা। দর্শক, আমি এই মুহূর্তে এসছি লখনৌ শহরের একটা ঐতিহাসিক জায়গা। সব দেখতে পাচ্ছেন বিল্ডিং এর যা কনস্ট্রাকশন, এবং যে গেট দেখতে পাচ্ছেন, ঐতিহাসিক সব নিদর্শন আর কি। আমি এখন রয়েছি ছোট ইমামবাড়া বলা হচ্ছে, ছোটা ইমামবাড়া, এই হচ্ছে বিষয়। এটা একটা গেট, এবং আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব। ওই যে ভিতরে ছবি তোলা অ্যালাউ নেই, সেজন্য আমি বেশি ভিতরে যেতে পারবো না, দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ছোট ইমামবাড়া, এবং আরেকটা ইমামবাড়া রয়েছে, সেটা হচ্ছে বড় ইমামবাড়া। এটা হচ্ছে ছোট, এই হচ্ছে গেট তার। কিন্তু দর্শক, এখানে একটা বিষয় দেখছি, বাংলা লেখা। দেখুন দর্শক, বাংলা লেখা, আপনাদের প্রিয় এসকে চিকেন আর্ট, রকমারি সম্ভার, সঠিক দাম লেখা। এদিকেও তাই লেখা দেখতে পাচ্ছি, আপনাদের প্রিয় এসকে চিকেন আর্ট, সঠিক দাম, রকমারি সম্ভার, বাংলায় লেখা। দেখি, একটু জানতে হবে এখানে উনি কি বাঙালি নাকি। দাঁড়ান, भैया भैया आप बंगाली हो? नहीं, बंगाली नहीं है, यही यूपी के हैं। तो यहाँ जो आप लोग, आपका जो दुकान है, हम्म। यहाँ बांग्ला में लिखा हुआ क्यों? नहीं तो टूरिस्ट आता है तो बंगाली इसलिए लोग समझते हैं। वो बंगाली टूरिस्ट यहाँ आता है ना, हाँ वो लोग ऐसी कपड़ा खरीदता है क्या? हाँ, खरीदता है। बंगाली टूरिस्ट के लिए लिखा हुआ है ना ऐसी बांग्ला में? ऐसे ही ज्यादा ज्यादा बंगाली टूरिस्ट आता है इधर? बंगाली टूरिस्ट आता है और लैंग्वेज अच्छी है इसलिए लिखवा दिया। अच्छा, बंगाली टूरिस्ट का ये कपड़ा बहुत पसंद होता है क्या? हाँ, बंगाली टूरिस्ट बहुत खरीदता है। पसंद करते हैं ये कपड़ा? हाँ, ज्यादा ज्यादा आपका कस्टमर ज्यादा बंगाली टूरिस्ट ही होता है? बंगाली टोटल चिकन खरीदने में शौक रखता है ज्यादा। अच्छा, इसीलिए आप लोग बांग्ला में लिख दिया इधर। हाँ। দর্শক বুঝতে পারছেন, এখানে মানে বাঙালি বেশি ঘুরতে আসেন, এবং তারা এই ধরনের কাপড় পছন্দ করেন, সেই জন্য দোকানে বাংলা ভাষায় লিখে দেওয়া হয়েছে, যাতে করে তারা খুব সহজে পড়ে এখানে ঢুকতে পারেন, তাদেরকে আকৃষ্ট করার জন্য বাংলাতে লেখা। কিন্তু আমার খুব ভালো লাগছে যে ইউপিতে এসে, লখনৌ শহরে এসেও বাংলাতে লেখা একটা দোকানের নাম বা ইত্যাদি কি রয়েছে না রয়েছে, এটা দর্শক আমার কিন্তু খুব ভালো লেগেছে। মানে মনে হচ্ছে যে
মানে বাংলাতেই রয়েছি, মানে বাংলার মানে ইউপির লখনৌ শহরে এসেও সেই বাংলা দেখতে পাচ্ছি, এটা একটা সত্যি কিন্তু বাড়তি আবেগের। দর্শক চলুন দেখাই আর কি দেখতে পাই লখনৌ শহরে, চলুন। আর দর্শক এখন যেটা দেখাবো আপনাদেরকে, যেটাকে বলা হয় ঘন্টা ঘর, মানে ঘড়ি ঘর আর কি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঘন্টা ঘর, কিন্তু এখনো ঘড়ি কিন্তু ঠিকই আছে, ঘড়ির টাইম কিন্তু এখনো ঠিকই আছে, অনেক পুরনো, একেবারে নবাবী আমলের এটা, সেটা কিন্তু আজও চলছে। একটা লম্বা গম্বুজের মতো দেখতে, আমাদের কলকাতার যে শহীদ মিনার রয়েছে ওই রকম উঁচু, এবং তার সঙ্গে এরকম ঘড়ি ফিট করা রয়েছে, ঘড়ি এখানে টাইম দিচ্ছে। যেটা বলা হয় যে অতীতে এই ঘড়ি দেখেই এই শহরের লোকজনেরা তারা কিন্তু টাইম বুঝতে পারতেন। এই ঘড়ি, তখন তো এত ঘড়ি ছিল না, ঘড়ির চল ছিল না, এই ঘড়ি দেখেই তারা কিন্তু লখনৌ শহরের মানুষজন টাইমটা বুঝতে পারতেন। আর তার পাশেই একটা পুকুর রয়েছে, এবং সেটা কিভাবে বাঁধানো, এবং শীষমহল, মানে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য বাঙালিদেরকে পেয়ে গেছে আর কি, আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন শহরটা। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে এখানে কি কি রয়েছে, এই যে পুকুর, এটা কি আমাকে একটু বলুন তো। এইটা হচ্ছে এখানে ঘন্টা ঘর, আমরা 20-25 বছর থেকে দেখে আসছি। হ্যাঁ, আর এই পুকুরটা এইটাকে শীষ মহল বলে। তারা ঘন্টা ঘরটা দেখায়। হ্যাঁ, এটা শীষ মহল। আর এই পুকুরের সাথে নদী, যে গোমতী নদী আছে, হ্যাঁ, গোমতী নদীর সাথে সংযুক্ত আছে। ওখানে ওখানে যখন প্রচুর এখানে যখন জল কমে যায়, নদীর থেকে জল আসে, এখানে বেড়ে গেলে ওদিক থেকে আবার ফির চলে যায়, এদিকের সাথে এদিকে সব সংযুক্ত আছে সমস্ত কিছু। মানে সে আমাদের ওখানে মোহনা, মোহনা যেটাকে হ্যাঁ, বলি না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মোহনা। ওদিকে সব গেট করা রয়েছে, এদিকে এখানে প্রচুর বৃষ্টি হয়ে গেলে জল এখান থেকে টার্গেট করে নদীতে চলে যায়। ভেরি গুড। এগুলো সব ওই নবাবী আমলে সব নবাবী তৈরি না? আমলের, এর আগে নবাবী আমল থেকে চলে আসছে। আর এটা হচ্ছে পিকচার গ্যালারি। চলুন দর্শক আর কি দেখাই আপনাদেরকে, এবং ছোট ইমামবাড়া তো আপনারা দেখলেন, আবার এখানে বড় ইমামবাড়াও রয়েছে, সেটা একটু দেখিয়ে দেবো। না চাপ থাকবে না, ঠান্ডাকালে কেউ বেরোবে না, আমরাই বেরিয়েছি, স্কুলগুলো বন্ধ না এই জন্য। দর্শক চারিদিকে যেদিকেই তাকায় মোটামুটি ঐতিহাসিক সব নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। যেমন সামনেই দেখতে পাচ্ছি রুমি গেট, মনে হচ্ছে যে সংস্কার হচ্ছে, দূর থেকে যা দেখে মনে হচ্ছে রুমি গেট। এবং ওর ভিতরেই রয়েছে ভুলভুলাইয়া, মানে নবাবরা থাকতেন। এবং এই যে গেট যেটা দেখতে পাচ্ছেন, এটাও অনেক কায়দা করে বানানো হয়েছে, যখন মানে শত্রুরা আসতো আক্রমণ করতে, সেটা দেখার জন্য ওয়াচ টাওয়ারের মতো কার্যত কাজ হতো উপরের এই অংশ থেকে, দেখতে পাচ্ছেন। এবং সামনে বড় ইমামবাড়া রয়েছে, লেখা দেখতে পাচ্ছেন। উল্টো দিকে ছোট ইমামবাড়া আপনাদেরকে আমি দেখিয়ে এলাম, সামনে বড় ইমামবাড়া। রুমি গেট কিন্তু একটা বিরাট একটা জায়গা জুড়ে, একটা বিরাট জায়গা জুড়ে দেখতে পাচ্ছেন। বন্ধ আছে না, ভিতর দিয়ে গাড়ি যায়। এখন সংস্কার বলে হচ্ছে বলে বন্ধ, নাহলে গেট দিয়েই গাড়ি যায়। এখন পাশ দিয়ে গাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। ফুটপাথটা কি এখন রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং আমরা এই মুহূর্তে প্রবেশ করছি বড় ইমামবাড়া যেটা, সেদিকে। এবং এটাকে আবার ভুলভুলাইয়া বলা হয়, কারণ অনেক বড় জায়গা, মানে একদিক দিয়ে ঢুকলে অন্যদিকে বের হওয়া খুব মুশকিল, সেজন্য এটাকে ভুলভুলাইয়া বলা হয়। দেখুন দর্শক, বিরাট একটা এলাকা জুড়ে, যদিও ভিতরে ছবি তোলা অ্যালাউ নেই, সেজন্য বাইরে থেকেই দর্শক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। মোটামুটি মানে যেখানে এসছি এখানকার একটা প্রেজেন্স আর কি দেখানোর চেষ্টা করছি, যে এই হচ্ছে বড় ইমামবাড়া। আর উল্টো দিকেও আলাদা নিদর্শন রয়েছে, দেখতে পাচ্ছেন। মানে চারিদিকে তাকালেই কিন্তু নবাবদের সেই যুগের সব নিদর্শন আর কি এখনো অক্ষত রয়েছে, কোনো কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়নি। কিন্তু আমি এক্ষেত্রে একটা কথা বলবো দর্শক, এই যে বলা হয় যে যোগীরাজ চলছে, যোগীরাজ চলছে, যোগীরাজ মানে সবকিছু ভেঙে গুড়িয়ে দেন বুলডোজার দিয়ে, কিন্তু এগুলো কিন্তু একটাও কিন্তু গুড়িয়ে দেওয়া হয়নি, সবই রয়েছে। সেই নবাবিয়ালার যে বিষয়গুলো সব কিন্তু অক্ষত রয়েছে, কোনো কিছু কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়নি। যেটা আমরা প্রচার শুনি, অনেক কথা শুনি,
ওইভাবে কিন্তু গুঁড়ি দেওয়া হয়নি। মানুষজন এখানে আসেন এবং একটা বড় মানে টুরিস্ট স্পট, মানে পর্যটনের একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে। এবং নবাবী আনার মানে আগেকারের যে মানে যে সিস্টেমে মানুষ যাতায়াত করতেন, একটা নবাবী চাল ছিল, ঘোড়ার গাড়ি, এখনো কিন্তু সেই ঘোড়ার গাড়ি এখানে দেখতে পাচ্ছি। এখানে মানুষজন আসেন, ছবি তোলেন, ঘোড়ার গাড়িতে যাতায়াত করেন। সুতরাং সেই নবাবী আনার সবকিছু মোটামুটি রেখে দেওয়া হয়েছে নিদর্শন হিসেবে। রাজ পাল্টেছে, রাজত্ব পাল্টেছে, কিন্তু ঐতিহাসিক যে নিদর্শন সেগুলোকে পাল্টে দেওয়া হয়নি, রেখে দেওয়া হয়েছে হেরিটেজ হিসেবে। এবং আমি যেটা বলছিলাম দর্শক এখানে আসার আগে, যে এবং সেগুলোকে সংস্কার করা হচ্ছে, ঐতিহাসিক নিদর্শন যাতে অক্ষত থাকে এবং আরও অনেক দিন রাখা যায়, তার জন্য কিন্তু সংস্কার পর্যন্ত করা হচ্ছে। ফলে ওই সব কিছু গুঁড়িয়ে ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে তা কিন্তু নয়, মানে এখানকার দৃশ্য কিন্তু সে কথা বলছে না। এবং দর্শক দেখুন, সংস্কারের সব কাজ হচ্ছে, সংস্কারের কাজ হচ্ছে। তার মানে ওই ভেঙে ফেলা, গুঁড়িয়ে দেওয়া, কোনো নিদর্শন রাখবো না, ওই রকম কিন্তু নয় বিষয়টা। সংস্কারের কাজ চলছে, দেখতে পাচ্ছেন মানুষজন আসছেন, ছবি তুলছেন। এবং দর্শক আরেকটা কথা বলতে হয় আপনাদেরকে, এর ভিতরে মসজিদ রয়েছে। সেই মসজিদ হচ্ছে শিয়াদের, মুসলিমদের দুটো ভাগ রয়েছে, শিয়া এবং সুন্নি। এদিকে রয়েছে শিয়াদের মসজিদ আর এই দিকে রয়েছে সুন্নিদের মসজিদ। দর্শক আমি যেটা বলছিলাম যে এখানে যে মসজিদ, সুন্নিদের মসজিদ, এই যে নাম টিলেওয়ালি মসজিদ, এই হচ্ছে মসজিদ। দর্শক আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি মসজিদ। দেখতে পাচ্ছেন দর্শক, এই যে একটা বড় মসজিদ। সুতরাং আমি যেটা বলছিলাম যে উত্তরপ্রদেশ মানেই যোগী সরকার, তার মানে সব মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে বের করে দেওয়া হচ্ছে, তা কিন্তু নয় বিষয়টা। সুতরাং অহেতুক কিন্তু আমরা বাংলা থেকে বিতর্কিত সব মানে ব্যাপার স্যাপার শুনি, কিন্তু আমি ইউপিতে এসে যা দেখছি আর কি, সেরকম নয় বিষয়টা। শুধুমাত্র বাবরি মসজিদ একটা বিতর্কিত বিষয়, বিতর্কিত জায়গাতে তৈরি হয়েছিল বলে সেটা কোর্ট পর্যন্ত গড়িয়েছিল এবং কোর্ট একটা বিচার করে দিয়েছে। কিন্তু এই তার মানে এই নয় যে সমস্ত ঐতিহাসিক মসজিদকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে, তা কিন্তু নয়। যদি তাই হতো তাহলে কিন্তু এইসব মসজিদগুলো, লখনৌ শহর একটা কিন্তু বড় শহর, এই শহরে অন্তত তাহলে এইসব মসজিদগুলো থাকতো না। এবং দর্শক দেখুন, একটা দারুণ জিনিসই বলবো যে একদিকে টিলেওয়ালি মসজিদ যেটা আমি দেখাচ্ছিলাম, টিলেওয়ালি মসজিদ একদিকে, আর দেখুন তার পাশেই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন, মরি মাতা মন্দির এবং হনুমান মন্দির। মানে মসজিদ আর মন্দির একেবারে লাগোয়া, শুধু মাঝখানে একটা রাস্তার দুদিকে বলতে পারি, একদিকে মসজিদ, বড় মসজিদ, আর উল্টো দিকে মরি মাতা মন্দির এবং হনুমান মন্দির। তার মানে দর্শক দারুণ বলবো, মানে দুই ধর্মের ধর্মীয় স্থান পাশাপাশি, কোনো দ্বন্দ্ব নেই, কোনো অশান্তি নেই, এরকম কোনো খবর কিন্তু আমরা এখানে পাচ্ছি না। একেবারে দুটো ধর্মীয় জায়গা একেবারে পাশাপাশি। এটাও কিন্তু ভালো লাগলো উত্তরপ্রদেশের ধর্মীয় স্থান নিয়ে নানান সব বিতর্ক তৈরি হয় বটে, কিন্তু এখানে আমি যে দেখতে পাচ্ছি মানে মসজিদ মন্দির পাশাপাশি রয়েছে এবং মানে দুই জায়গাতেই ধর্মীয় যে আচার সেগুলো পালন করা হয়। কোনো গন্ডগোলের কিন্তু কোনো খবর আমি জানছিলাম এখানে, তারা বলছেন যে না, এরকম কোনো গন্ডগোল হয় না, মন্দিরের কাজ হয়, মসজিদের কাজ হয়, কোনো সমস্যা হয় না। এটা আমার দেখে কিন্তু খুব ভালো লাগে দর্শক। আসলে দূর থেকে অনেক কিছু বলা হয় বটে, যে যোগীর রাজ্যে এই সমস্যা ওই সমস্যা,
যোগীর রাজ্যে মসজিদ চলতে দেওয়া হয় না, যোগীর রাজ্যে আজান বন্ধ, এসব বলা হয় বটে। কিন্তু এখানে এসে অন্য দৃশ্য দেখছি আর কি, যে মন্দির মসজিদ সব মানে পাশাপাশি রয়েছে, কোনো সমস্যা নেই, কোনো অশান্তি নেই। সুতরাং দর্শক, যে সমস্ত বিষয় নিয়ে এই অশান্তি সমস্যার কথা বলা হয়, আসলে এগুলো পলিটিক্যালি ক্রিয়েট করা, অহেতুক বিতর্ক তৈরি করা, এবং সেখান থেকে হিংসার একটা মানে হিংসা সৃষ্টি হয় এবং তার জেরে অশান্তিও হয় বটে। কিন্তু কাছ থেকে না এলে, মানে কাছ থেকে না দেখলে না এগুলোর উত্তর সঠিক পাওয়া যায় না। ওই দূর থেকে পলিটিক্যাল লোকেরা সব ভুলভাল কথা বলে প্রচার করেন, আর এই সব শুনে আমরা আবার বাংলাতে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ি। কিন্তু বাস্তব কথা বলছে অন্য। সবকিছু বাবরি মসজিদের সঙ্গে গুলিয়ে ফেললে হয় না। বাবরি মসজিদের বিতর্ক অন্য, তার বিচার করে দিয়েছে আদালত, কোনো কিছু বন্ধ করে দেওয়া হয়নি। ফলে দর্শক, এগুলো সব দেখবেন, শুনবেন, তারপর বিচার করবেন। আর আমরা যাতে একে অপরের সঙ্গে শান্তিতে থাকতে পারি সেই চেষ্টা করবেন। অহেতুক বিতর্ক তৈরি করে সাম্প্রদায়িক হিংসা, হানাহানি এইসব করবেন না। সঠিক তথ্য জোগাড় করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। আর দর্শক, এই যে ব্রিজ গোমতী নদীর উপরে, যেটাকে লাল পুল বা লাল ব্রিজ বলা হয়, এই যে ব্রিজ, আপনাদের কি মনে পড়ছে এই ব্রিজের দৃশ্য কোন সিনেমাতে দেখেছেন? মনে পড়ছে আপনাদের? গদর, সানি দেওয়ালের গদর যে ফিল্ম, যে সিনেমা, সেই সিনেমার শুটিং কিন্তু এই ব্রিজের উপরে হয়েছে। মানে এখানে অনেক সব ঐতিহাসিক ব্যাপার স্যাপার রয়েছে তো। আর এই হচ্ছে গোমতী নদী, এই হচ্ছে গোমতী নদী, তার উপরে লাল ব্রিজ। এই হচ্ছে গোমতী নদী, বকটক উঠছে, সাদা বক। গোমতী নদীর তীরে টিলেওয়ালি মসজিদ, লখনৌর সব থেকে বড় মসজিদ হচ্ছে এটা। সামনে আছে শহীদ স্মারক। এবার আমরা যাচ্ছি বিধানসভা। দর্শক, এই হচ্ছে উত্তরপ্রদেশের বিধানসভা। বিরাট পরিকাঠামো, বিরাট পরিকাঠামো, একেবারে প্রাসাদ। এর ভিতরেই চলে উত্তরপ্রদেশের বিধানসভার অধিবেশন। এখানেই বসেন যোগী আদিত্যনাথ এবং অন্যান্যরা, শাসক বিরোধী সব এমএলএরা। আর উল্টো দিকেও একটা পরিকাঠামো রয়েছে, দেখতে পাচ্ছেন। মানে এই যে পুরো চত্বরটাই হচ্ছে এইরকম একটা, মানে একটা বিরাট একটা ঐতিহ্যের একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। মাঝখানে একটা রাস্তা, চওড়া রাস্তা। তো এই হচ্ছে উত্তরপ্রদেশের সব টুকরো টুকরো ছবি দর্শক, আমি যা দেখালাম লখনৌ শহরে এসে। আর শেষ করছি বিধানসভার সামনে থেকে। দর্শক, আরামবাগ টিভি ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, তবুও চেষ্টা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছবি তুলে ধরতে, ঐতিহ্য তুলে ধরতে, বিতর্কিত সব বিষয়ের রহস্যের উদ্ঘাটন করতে। যখন এসছি অযোধ্যাতে, মানে অযোধ্যা যাব, তো তার আগে এই শহরেরও কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক। আর যখন এসছি ইউপিতে, বিধানসভা দেখাবো না সেটা এবার কি করে হয়, তো সেই জন্যে শেষে এটাও দেখালাম। দর্শক, আরামবাগ টিভির যে কাজকর্ম, যা আপনারা দেখেন, শুনেন বা দেখছেন, শুনছেন, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন। আর যার খোঁজে আমি মানে বেরিয়েছিলাম এই লখনৌ শহরে, যেসব নিয়ে এত বিতর্ক, সেসবের বিষয়েও যা সব তুলে ধরলাম, যদি তা নিয়েও আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে, কারণ আরামবাগ টিভি যখন এসছে নিশ্চয়ই আরও কিছু কিছু মানে নতুন নতুন কিছু কিছু মানে বিষয় তুলে ধরবে, যেসব বিষয় অন্যান্য চ্যানেল কখনো তুলে ধরেনি, ধরতে পারেনি বা ধরতে পারবে না। আরামবাগ টিভি একটা ছোট্ট ইউটিউব চ্যানেল হয়েও যখনই কোনো বড় কিছু ঘটনা ঘটে দেশের কোনো প্রান্তে, সেখানে কিন্তু আরামবাগ টিভি ছুটে যায়, আমি ছুটে যাই। তো যখন অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, তখন আমি আসবো না, বাড়িতে বসে থাকবো, সেটা হয় কি করে? এরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী, সেটা হতেও তো ইচ্ছে করে। বিতর্ক যাই থাক, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে কোনো দোষ নেই। এটা এক বিরাট অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা
আমাকে পরিপূর্ণ করবে, আমার কিন্তু সেই জন্যই ছুটে আসে। তো সেখানে তো যাবই, তার আগে আমি এগুলো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি, যা দেখাচ্ছি যতটা দেখাতে পারছি, যতটা তথ্য তুলে ধরতে পারছি। যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।